ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগজ্জননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে অষ্টম খণ্ডে 28শে জ্যৈষ্ঠ মঙ্গলবার 1353 সাল সেজে ঠাকুর সন্ধ্যায় আশ্রম প্রাঙ্গণে বাঁধের কাছে একখানি চৌকির উপর বসে আছেন। গরমের সন্ধ্যায় আশ্রম প্রাঙ্গণে লোকের ভিড় জমে গেছে। একদল সেজে ঠাকুরকে ঘিরিয়ে বসে আছেন। অনেকেই পায়চারি করে বেড়াচ্ছেন। ছোট ছোট ছেলেমেয়েরা দলে দলে খেলাধুলো করছে। কোথাও কয়েকজন মিলে গল্পগুজব করছেন। সূর্য অস্ত যায়। মাঝে মাঝে কিছু কিছু আশেপাশে গ্রামের লোক কাশীপুরের হাট থেকে কেনাবেচা সেরে আশ্রমের উপর দিয়ে বাড়ি ফিরছে। সেজে ঠাকুর একজনকে ডেকে সাহসে জিজ্ঞাসা করলেন, কি কিনলু রে? সে খুশি হয়ে তার মাথা থেকে ডালা নামিয়ে সেজে ঠাকুরের সামনে মেলে ধরল। ডালার মধ্যে তরিতরকারি, শাক পাতা, আম, কাঁঠাল, অনেক কিছুই আছে। সেজে ঠাকুর বললেন, বেশ বাজার করেছিস, তাড়াতাড়ি বাড়ি চলে যা। ছাওয়াল পাওয়াল, বউ, ঝি, এত জিনিস পেয়ে খুশি হয়ে যাবে নি। লোকটির মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল। সে আবার ডালা মাথায় নিয়ে উৎসাহদীপ্ত পদক্ষেপে ঘরের পানে এগিয়ে চলল। সেজে ঠাকুর প্রীতিমুখর স্নেহঝরা দৃষ্টি অল্পক্ষণের জন্য তার গতিপথের অনুগামী হলো। পরক্ষণে কলকাতা থেকে একজন ভদ্রলোক আসলেন। তিনি সরকারি অফিসের হিসাব পরীক্ষার জন্য পাবনায় এসেছেন। দিনের কাজ সেরে আশ্রমে বেড়াতে এসেছেন। সেজে ঠাকুর তাকে দেখা মাত্র পাশের বেঞ্চখানে দেখিয়ে দিয়ে সস্নেহে বললেন, বসেন দাদা। ভদ্রলোক প্রণাম করে উপবেশন করলেন। তারপর বললেন, আমি দু একটি প্রশ্ন করতে পারি? সেজে ঠাকুর হাঁ করেন। আমি তো লেখাপড়া জানি না, আমি যেমন বুঝি বলতে চেষ্টা করব। প্রশ্ন, সৃষ্টির গোড়া কোথায়? সেজে ঠাকুর পরম উৎসে গেলে পরে নির্বাক তত্ত্ব ছাড়া উত্তর নেই। বলতে গেলেই যা বোধ করা যায় তা আর পুরো বলা যায় না, কিছুটা বাদ পড়ে যায়। সেই পরম উৎস থেকেই সত্তা ভেসে ওঠে। ধন্যাত্মক যেখানে থাকে সেখানে অন্য প্রান্তে থাকে ঋণাত্মক, আবার ঋণাত্মক যেখানে থাকে সেইখানে অন্য প্রান্তে থাকে ধন্যাত্মক। এদের মধ্যে থাকে আকর্ষণ, বিকর্ষণ ও সূর্যায়ন। উভয়ে সঙ্গম, সংকর্ষ ও সংঘর্ষের ভিতর দিয়ে রকমারি অস্তিত্বের উদ্ভব হয়। স্বয়ম্ভু বলে ধন্যাত্মক এবং ঋণাত্মক তাদের সমন্বয়ে আলো যেন ঠিকরে উঠল, অথচ আলাদা করে এই দুটোই কোনোটির মধ্যেই আলো নেই। এক থাকলে সব এসে পড়ে, সব হয়ে ওঠে। এক চিরকাল আছে এবং সেই একের বহু হবার বিরাম নেই। তাই বলে সৃষ্টি অনাদন্ত, এর আদিও নেই, অন্তও নেই। চিরকাল হয়ে চলেছে, আগেও যেমন পরেও সেই ধারায়। এই সবগুলি সত্তা দিয়ে বোধ করার জিনিস। তপস্যার পথে কারণ স্তরের ক্রিয়াকাণ্ডগুলি বোধের সামনে হাজির হয়। এমন এমন স্তর আছে যেখানে অস্তিত্ব যেন সাবার হয়ে যেতে চায়, সহ্য করা কঠিন হয়ে পড়ে। বেত্তাগুরু যদি হন, তার উপর কঠোর নেশা যদি থাকে, তবে তার দয়ায় স্মৃতিচেতনা অক্ষুণ্ণ থাকে, নচেত গায়েব হওয়ার উপক্রম হয়। বিশেষ কিছু ইয়াদে থাকে না, সূক্ষ্ম সূত্রানুসন্ধানও হয় না। উক্ত ভদ্রলোক, এ তো উপপত্তি। সেজে ঠাকুর জোরের সঙ্গে, উপপত্তি কাকে কন? এ একবারে নিরেট তথ্য, বিজ্ঞানাগারে পরীক্ষার মতো। এরপর সেজে ঠাকুর প্রফুল্লকে চলার সাথী বই থেকে সৃজন প্রগতি পড়ে শোনাতে বললেন। পড়ে শোনানো হলেও পড়ার পর সেজে ঠাকুর বললেন, হাতাইয়ে দেখেন, বিজ্ঞানেও এই পাবেন, তাই একে বিজ্ঞান কয়। ঠিক ঠিক মতো যে করবে সেই পাবে, একেবারে সার্বজনীন। ভদ্রলোক খুব উৎফুল্ল হয়ে উঠলেন। পরে বললেন, আপনার শিষ্য মহিমবাবু, কেশববাবু প্রভৃতি আমার পরিচিতি। তাদের কাছে আপনার কথা অনেক শুনেছি, তাই পাবনায় এসে মনে করলাম আপনার দর্শন লাভের এই সুযোগ ছাড়ব না। মনে মনে ভয় ছিল আপনি আমাদের মতো নগণ্য লোকের সঙ্গে কথা বলবেন কি না। এখন দেখছি সেই ভয়ে যদি না আসতাম তাহলে ঠকে যেতাম। সেজে ঠাকুর, আপনার ঠকা কি হতো তা জানি না, তবে আমার যে ঠকা হতো এ কথা ঠিকই। দয়া করে আইছেন তাই দেখতে পেলাম। আমি তো কোথাও বড় একটা যেতে পারি না। দয়া করে যারা এখানে আসেন তাদের দেখেই তাদের সঙ্গে কথাবার্তা করে তৃপ্ত হই। সবই পরমপিতার অনুগ্রহ বলে মনে হয়। সেজে ঠাকুর কথায় ভদ্রলোক একেবারে গলে গেলেন। চোখ মুখ ছলছল করতে লাগলো। অপলক নেত্রে তাকে দেখতে লাগলেন। একটু পরে যাবার জন্য অনুমতি চাইলেন। সেজে ঠাকুর বললেন, ফাঁক পেলে দয়া করে আবার আসবেন। ভদ্রলোক, আপনার দয়া, ভগবানের দয়া, তার প্রেরণা। সেজে ঠাকুর, প্রেরণা তিনি দিয়েই দিয়েছেন, যেটা যেভাবে খাটাবেন
সেরকমই ফল পাবেন। সেজে ঠাকুর সন্ধ্যায় খেপুদের বারান্দায় বসে আছেন। কাশীনাথ দা, বীরেন দা প্রভৃতি কাছে আছেন। কথা প্রসঙ্গে সেজে ঠাকুর বললেন, মা অনুলোম বিয়ে সমর্থন করার জন্য কি পড়াটাই না পড়েছিলেন, ওই বিদ্যে দিয়ে কি খাটাই না খেটেছিলেন। আশ্রমে যে কলেজ হবে সে সম্বন্ধে কথা উঠল। ভোলানাথদার উপর এই তদ্দিরের ভার আছে, সেই সম্পর্কে কেষ্টদা বললেন, নরেনদা ভোলানাথদার কথা কি বললেন? তা তো বোঝা গেল না। সেজে ঠাকুর বুঝিয়ে বলার মতো হয়তো প্রশ্ন করে শুনে আসেনি। প্রশ্ন করতে হলেও বিষয় সম্বন্ধে অনেকখানি জানতে হয়। হরিজন আন্দোলন সম্পর্কে কথা উঠল। সেজে ঠাকুর বললেন, আমার ওই রকম ভালো লাগে না। আমার মনে হয় আভিজাত্য নষ্ট না করে আভিজাত্যের প্রতিষ্ঠা যাতে হয় তাই করাই ভালো। আভিজাত্য মানে পূর্বপুরুষের গৌরবে অর্থাৎ গুণ ও কর্মে নিজেকে অভিদীপ্ত করে রাখা। হরিজন আন্দোলন না করে মহাজন আন্দোলন করা ভালো, যাতে প্রত্যেককে তার বৈশিষ্ট্য অনুযায়ী শ্রদ্ধাপ্রত অনুশীলনে উন্নতির উপাসন করায়। মানুষকে অশ্রদ্ধা করাও ভালো না, এবং কারোর ভিতর অশ্রদ্ধার ভাবকে পুষ্ট হবার সুযোগ দেওয়া ভালো না। কাশীনাথদা, যে ব্রাহ্মণ বংশে জন্মেছিল সে কি অন্যের চেয়ে বড়? সেজে ঠাকুর, তার উন্নত সংস্কার থাকে, কিন্তু অনুশীলন না করলে, পরিবেশ ভালো না হলে সবটাই ধরা পড়ে না। কাশীনাথদা, 3-4 পুরুষ ধরে যদি বিপ্রদত্তের চর্চা ঠিক না থাকে তবে তো সে নিচু হয়ে যাবে। সেজে ঠাকুর, কাঁঠালের বিচি পুঁতলে তা থেকে কাঁঠালই হবে, ছোট কাঁঠালও হতে পারে, কিন্তু তা থেকে পেয়ারা হবে না। কাশীনাথদা, ফল নাও হতে পারে তো? সেজে ঠাকুর, কাঁঠাল নাও হতে পারে, তবে পাতাগুলি কাঁঠালের পাতা মতো হবে। কাশীনাথদা, মানুষ তো একই জাতি, তার মধ্যে আবার ভাগাভাগি কেন? সেজে ঠাকুর, প্রত্যেক জাতির মধ্যেই গুচ্ছ আছে। কাঁঠালের মধ্যেও পর্যন্ত আছে। হিন্দুরা পশু পক্ষী, গরু, ঘোড়া, কুকুর ইত্যাদির বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করেছে। আজকে জীববিজ্ঞানীও শুনেছি ওই দিক দিয়ে অগ্রসর হচ্ছে। বিয়ে থাওয়া খুব হিসেব করে না করে দিলে গোল ঢুকে যাবে। আগে এ বিষয়ে খুব কড়াকড়ি ছিল। বাবার কাছে শুনেছি সেকালে কোনো বিয়ের আগে পাত্রপক্ষ ও কন্যাপক্ষের ঘটকদের নিয়ে বিচার সভা হতো। উভয় পক্ষের কুলশীল ও পাত্রকন্যার প্রকৃতির সঙ্গতি দিয়ে উভয় পক্ষের কুলশীল ও পাত্রকন্যার প্রকৃতি সঙ্গতি দেখে বিয়ে ঠিক করা হতো। আবার শুনেছি যে ঘটক বিচারে ভুল করত, ধান দিয়ে তার কপাল কেটে দেওয়া হতো। প্রফুল্ল, উচ্চ বর্ণভূত অনেকের মধ্যে চরিত্র গুণ ও যোগ্যতার দৈন্য বিপুল পরিমাণে দেখা যায়, আবার নিম্ন বর্ণ উদ্ভূত কিছু কিছু লোকের মধ্যেও এর উল্টো দেখা যায়। তাই শ্রদ্ধা, ভক্তি, সরলতা, সংযম, হৃদয়বতা ইত্যাদিকে যদি মানদণ্ড ধরা হয় তাহলে বোঝা যায় না বর্ণবিধানের সঙ্গে এর মৌলিক সম্পর্ক কতখানি। সেজে ঠাকুর, লোহাই হোক, তামাই হোক আর সোনাই হোক, যথাযথ পোষণ না হলে কিছুই ঠিক থাকে না। গুণ মানে বিদ্যের সহজাত ধাঁচ ও ধরন। একটা ছোট হয়ে গেলে তা দিয়ে বোঝা যায় না যে অন্তর্নিহিত গুণ দীপনায় একেবারে নষ্ট হয়ে গেল। শীর্ণ কুকুরের বাচ্চাকে বা বানরের বাচ্চাকে জলে ফেলে দাও, সে সাঁতার কাটবে, কিন্তু বলিষ্ঠ মানব শিশুকে যদি জলে ফেলে দাও সে তো পারবে না। আমি বলি তার ভিতরে যে সম্ভাবনা আছে সেইটিকে পোষণ দিয়ে বাড়িয়ে তোলো। পুরুষানুক্রমে সাধনার ফলে যেসব গুণ বিকশিত হয়ে উঠেছিল সেগুলি আজ নিম্রয়মান হয়ে থাকলেও উপযুক্ত তদিরের আবার হৃদপুষ্ট করে তোলে। সমীচীন বিবাহ ও সুসংগত তপস্যা ও গুণ গ্রহণ মুখর উৎসাহ সন্দীপী প্রেরণায় স্থিমিত গুণগুলিকে কালে কালে জ্বলন্ত করে তুলতে পারে। সবচাইতে বড় জিনিস হলো অটুট প্রত্যয়। এই দেখেই বোঝা যায় কার ভিতর মাল কতখানি আছে। মানুষের ভিতর যদি সার পদার্থ কিছু না থাকে সে একেবারে একটা বুঝেও পরক্ষণে অন্য কথায় অন্য রকম বুঝবে। সে হয়তো 33 রকম হবে, 33 রকম কথা হবে। তার বিচারের মাপকাঠি ইচ্ছে, ইতর প্রবৃত্তির চাহিদা পূরণ বা অপূরণ। সত্তার ধার সে কমই ধারে, অন্তত যতক্ষণ পর্যন্ত 5 বেড়ায় ঠেকে না যায়। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।